শহরে কেউ জলের কলটা খুলে দিয়ে দাঁত মাজছে, এবং এটা অনেকে বলতে ভালোবাসেন যে এই যে আমরা জল নষ্ট করছি। আমাদের ভাতের পাতে কি আছে সেইটুকুনিও যদি খেয়াল করি, আর সেটা কত দূর থেকে আসছে সেটাও যদি একটু ভাবি, তাহলেই কিন্তু আমরা পরিবেশটাকে অনেকটা বদলে দিতে পারি এবং দূষণও কমাতে পারি। শুভ সাক্ষাৎ বন্ধুরা, আজ আমাদের ভুবনডাঙ্গা পডকাস্টের 7ম পর্ব। আপনারা যারা আমাদের বন্ধু হয়েছেন এই যাত্রায়, এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে ভুবনডাঙ্গার এই ঠিকানায় খাদ্যে বিষ, হাওয়ায় ধোঁয়া আর পৃথিবীর পরিবেশের সার্বিক অবনতির প্রেক্ষিতে আমাদের মনোভাব, জীবনযাপন ও নতুন ভাবনা নিয়ে আমরা কথা বলছি। এইসব কথা আমরা তুলছি কারণ বিষমুক্ত খাদ্য, সবুজ পরিবেশ বান্ধব শহর, শহরে আরো হাঁটা আর সাইকেল চালানোর রাস্তা, পরিষ্কার হাওয়া বা প্লাস্টিক মুক্ত পরিচ্ছন্ন জলাধার, এসব খুব অসম্ভব স্বপ্ন বলে আমাদের মনে হয় না। বরং আমাদের বিশ্বাস যে আপনাদের মতো বহু বহু মানুষ আসলে সন্তানের জন্য দামি মোবাইল চাইছেন না, নিঃশ্বাস নেবার মতো হাওয়া চাইছেন, গাছে ঢাকা রাস্তাও চাইছেন। ক্রমশ আপনারা জানতে চাইছেন যে কি করলে বা কি কি করলে গ্রহের এবং শহরের তাপমাত্রা কমে, জল বাঁচে আর পৃথিবী শিশুর বাসযোগ্য হয়। কিন্তু অনাদি, আমরা কজনই বা শহরের রাস্তায় নেমে গাছ লাগাচ্ছি বলো? তাহলে আমরা কি কিছুই করতে পারবো না? শুধু অসহায়ভাবে দেখবো যে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে? আমরা কিন্তু বলবো একেবারেই না। আসুন বন্ধুদের বলছি, আজ বরং কথা বলা যাক এমন একটি কাজ নিয়ে যা কিনা আমরা রোজই করি এবং যার মাধ্যমে আমরা ঘরে বসেই পৃথিবীর জল হাওয়ার অনেকটা পরিবর্তন এনে দিতে পারি। জানেন কি সেই কাজ? আমাদের খাওয়া দাওয়া। আচ্ছা, মনে পড়ে একটা সময় ছিল যখন নেমন্তন্ন বাড়িতে কি খাওয়া হবে তা সম্পূর্ণ নির্ভর করতো মরশুমের উপরে। মনে পড়ে তো অনাদি? আমাদের গরমকালে কিন্তু তখন বিয়ে বাড়িতে পাকা ল্যাংড়া আম হতো। আমি এই গল্প শুনেছি, আমার নিজের পিসিদের বিয়েতে ল্যাংড়া আম খাওয়ানো হয়েছিল বিয়ে বাড়িতে। জামাই ষষ্ঠীর পাতে বাকি সব মানে তৈলাক্ত খাবারের সঙ্গে কিন্তু জামাই কয়েকটি লিচু পেতেন। আর শুধুমাত্র শীতকালের অনুষ্ঠানেই ফুলকপির ডালনা কিংবা কড়াইশুটির কচুরি পাওয়া যেত। এখন যখন ঘোর গরমে বিয়ে বাড়িতে কড়াইশুটির কচুরি কেন হচ্ছে তা নিয়ে আমরা আর ভাবছি না, তখন কিন্তু এটা খুবই মরশুমি একটা মেনু আমরা দেখতে পেতাম, তাই না? এক্স্যাক্টলি। আর দেখো, শুধু তখন বলে নয়, মানে ধরো এখনো যারা একটু দুর্গম জায়গায় থাকেন বা যারা নিজেরা চান, ইচ্ছাকৃতভাবেই চান যে খাদ্য চক্রটা মেনে চলি, এমন মানুষেরাও কিন্তু শুধুমাত্র মরশুমি খাবারই তো খান, মানে যা মরশুমের নয় তা আদৌ কিন্তু খান না। আমি তোমার কথাই একটু বলতে চাইছি এখানে। যেমন আমি বন্ধুদের বলছি যে অপরাজিতাকে আমি সেদিন জিজ্ঞেস করছিলাম যে কি রান্না করছো, কারণ অপরাজিতা ভীষণ সুন্দর রান্না করে। তো তখন অপরাজিতা বলল যে আসলে আমাদের খামারে তো এখন তো গরমকাল, তাই এখন গরমকালে কচু ঘেঁচু শাক পাতা খাবার সময়। এবার আমি তখন মনে মনে ভাবছি সেরেছে, এবার তুমি তাহলে এই কচু ঘেঁচু শাক পাতা দিয়ে মানে কি খাবে তুমি? তো সেটা একটু শুনি না তোমার কাছ থেকে, এইটা নিয়ে একটুখানি। হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার এবং খাওয়া যায় আর হ্যাঁ, কচু ঘেঁচু মানে বেশ সুখের সঙ্গেই খাওয়া যায়, সেই কথাটাই বলছি। আসলে মানে আমরা শুদ্ধ খাবার খাবো আর পৃথিবীর পরিবেশে যতদূর সম্ভব কম ক্ষতি করব বলেই আমরা 3 জন চাষ করতে আসি। তাই প্রথম থেকেই আমরা ভেবেছিলাম যে আমরা খামারের বাইরে থেকে যতদূর সম্ভব কম খাবার কিনবো। কিছু তো জিনিস কিনতেই হয়, কিন্তু যত বেশি ধরনের খাবার খামারের ভেতর থেকে আসবে তত আমরা পরিবহনের উপর কম নির্ভর করছি, তত ডিজেল পেট্রোল এসব কম পুড়ছে। কারণ আমার কাছে যখন একটা খাবার আসে সেটা তো তেল পুড়িয়েই একমাত্র আসতে পারছে। এবারে একমাত্র স্বপ্নের খামার ছাড়া কোথাও সারা বছর সবজির বাগান সব রকম সবজিতে ভরে থাকে না। এটা হয়তো অনেকে ভাবেন যে আমি একটা খামারে গেলেই দেখবো যে গাছে গাছে বেগুন ঝুলছে, কুমড়ো ঝুলছে, লাউ ঝুলছে। এটা একমাত্র স্বপ্নের খামারে হয়, এটা সব জায়গায় মানে পৃথিবীর কোথাওই এটা সম্ভব না।
কিন্তু মজাটা হচ্ছে যে জৈব বৈচিত্র্য বজায় রেখে যদি চাষ করি তাহলে সারা বছরের খাবার কোথাও না কোথাও থেকে জুটে যায়। বিশেষ করে আমাদের মতো আবহাওয়ার একটা সুবিধা আছে, মানে আমরা যে সোনার দেশে থাকি বলে কবিরা বলে গেছেন না, সেটা আমার মাঝে মাঝে খুব সত্যি বলে মনে হয়। কারণ যেখানে পৃথিবীর বেশিরভাগ জায়গায় ঠান্ডায় সবাই 6 মাস কাজকর্ম বন্ধ করে চাষ বন্ধ করে বসে থাকে, সেখানে কিন্তু আমাদের সারা বছর কিছু না কিছু হচ্ছে। এবারে জৈব বৈচিত্র্য বজায় রাখলে যেটা বলছিলাম যে সারা বছরের খাবার জুটে যায়, কারণ সারা বছর কোনো না কোনো গুল্ম, কোনো না কোনো গাছ বেঁচেই আছে আমাদের আবহাওয়ায়। এবারে ধরা যাক তুমি যেদিন আমাকে জিজ্ঞেস করলে সেদিন তাপমাত্রা হচ্ছে 45 ডিগ্রি, তার আগে গত 1 মাস বৃষ্টি হয়নি, আমাদের পুকুরের জল গিয়ে তলানিতে ঠেকেছে, বাগানে যে সবজি লাগানো ছিল রোদে সত্যি কথা বলতে কি ঝলসে গেছে, মানে তারা কেউ ফল দেওয়ার মতন অবস্থায় নেই। এবার তাহলে আজ আমি কি খাবো? চাল আর ডাল আগেই চাষ করে তুলে রাখা আছে ঘরে, আর শীতের সময় চাষ করে আমরা দেশি আলু পেঁয়াজ এসব ঘরে রাখি। আর গাছে পেঁপে আছে, পেঁপে প্রায় সব সময় সারা বছর থাকে, কাঁচকলা আছে, এখন এঁচোড় আছে, কাঁচা আম আছে, লেবু আছে, কলা যদি কাটি তাহলে কলার সঙ্গে ফ্রি একটা থোড় আসে, কারণ যে কলাটা কাটা হয় সেই কলা গাছের থোড়টা আমরা খেয়ে নিই। পুকুর পাড়ে বিভিন্ন ধরনের বুনো শাক হয়, এর মধ্যে হিঞ্চে শাক আছে, দুধ হেলেঞ্চা আছে, কলমি আছে, দোপাটি পালং আছে, গিমে শাক আছে, কচুর শাক আছে, থানকুনি আছে। আর হাঁসেরা মাঝে মাঝে স্ট্রাইক করে, ওরা খুব মুডি, ওরা যদি মনে করে যে ওরা ডিম পারবে তাহলে ওরা প্রচুর ডিম দেয়। তো ডিম যদি হাঁসেদের যদি মুড ভালো হয় তবে ডিম আছে। পুকুরের জল যখন অল্প হয়ে আসে তখন ছোট জালে ছোট ছোট মোরলা মাছ, সে তাজা রুপলি একদম মোরলা মাছ, ছোট ছোট কাঁকড়া, আর মাঝে মাঝে কুড়ো জালি দিয়ে কুচো চিংড়ি পাওয়া যায়। কুড়ো জালিটা একটা এরকম কাপড় 4টে কাঠিতে বেঁধে আমরা পুকুরে দিয়ে রাখি, আর তার মধ্যে চিংড়িরা ওই টোপের গন্ধে লাফিয়ে লাফিয়ে ওঠে। বাবা, আমার তো সেই জিভে জল এসে যাচ্ছে। আচ্ছা, তুমি একটা কথা বলো না, আমি এবারে জিজ্ঞেস করবোই যে তাহলে আমি মানে আজকে গেলে তুমি কি খাওয়াবে বলো, কিন্তু একটা কথা তার আগে একটুখানি শুনে নিই, আমার মনে হয় সেটা অনেক বন্ধুরাও শুনতে আগ্রহী হবেন। সেটা হচ্ছে তুমি যে বললে না যে শীতকালে আমরা পেঁয়াজ আর আলু মানে তুলে রাখি, সেই তুলে রাখার পদ্ধতিটা কি? আচ্ছা, পেঁয়াজ রাখার পদ্ধতিটা খুব সোজা। পেঁয়াজগুলোকে তুলে পেঁয়াজের গাছগুলোকে বিনুনি করে গোছা গোছা ঝুলিয়ে রাখা হয় রান্নাঘরে, তাহলে পেঁয়াজ মোটামুটি সারা বছর টিকে যায়, কিছু অসুবিধা হয় না, পচে যায় না বা খারাপ হয় না। হ্যাঁ, সে গল্পের বইতে ছবি থাকতো না রাশিয়ান বইগুলোতে যে ওরা গোছা করে রসুন ঝুলিয়ে রেখেছে, পেঁয়াজ ঝুলিয়ে রেখেছে, ওটা ওই কারণ। আলুটা আমাদের আবহাওয়ায় একটু কঠিন, আলু কিন্তু ঠান্ডা জায়গায় থেকে যাবে, আমাদের আবহাওয়ায় মোটামুটি বর্ষার পর থেকে আলু রাখা কঠিন হয়ে ওঠে, বিশেষ করে যদি আলু বড় হয়। আমরা চাষ করি তার মধ্যে একটা বড় ভাগ হলো একটু ছোট সাইজের দেশি আলু, যেটা সামান্য শক্ত হয়, স্বাদ কিন্তু অপূর্ব হয়, সেটা আমরা একেবারে বিছিয়ে মেঝের উপর, কাঠের মেঝের উপর বিছিয়ে রেখে দিই, এবং সেটা মোটামুটি বর্ষার পর অব্দি চলে যায়, তারপরে আর তার থেকে কল বেরোতে শুরু করে কোল্ড স্টোরেজ ছাড়া, তারপরে আর সেটা খাওয়া যায় না, কিন্তু বছরের বেশিরভাগ সময় সেই আলুটা খাওয়া চলে আর কি। আর যারা বড় করে আলু চাষ করেন, বড় আলু যেগুলো বাজারে আসে সেগুলো কিন্তু একমাত্র কোল্ড স্টোরেজে রাখাই সম্ভব, সেগুলো কোল্ড স্টোরেজ ছাড়া থাকে না। সেটা তো আমরা জানি, কোল্ড স্টোরেজের আলু, কোল্ড স্টোরেজের আলু, এটা তো আমরা সেই কবে থেকে শুনে কিছু না জেনেই, মানে এই টার্মটা আমরা জানি আর কি, যে হ্যাঁ সেটা তো দিকে দিকে আমরা দেখতেই পাই, মাঠের মধ্যে বড় বড় কোল্ড স্টোরেজ আছে, সেখানে আলুগুলো রাখা হচ্ছে এবং তার ফলে জল এবং বিদ্যুৎ কিন্তু খরচা হচ্ছে। সে কথায় পরে আসছি, তুমি যেমন জিজ্ঞেস করলে যে কি খাবো, কিন্তু আমি তার আগেও একটা কথা বলছি, আমাকে অনেক বন্ধুরা বলছেন যে কি শুনতে ভীষণ ভালো লাগছে, কিন্তু তোমাদের দেখতে পেলে আরো ভালো হতো। তাই বলছি যে সেটা তো সম্ভব নয়, কিন্তু আমার হতে পারে আমরা কোনো সময় যদি আমাদের পক্ষে সম্ভব হয়, এই যে বিনুনি করে পেঁয়াজ রসুন ঝুলিয়ে রাখা, এই যে কিছু কিছু জিনিস তুমি যেগুলো বলছো, মানে আমাদের দেখার থেকে বেশি খামারে দেখা এমন কিছু জিনিস যেটা চাইলে আমরা হয়তো বাড়িতেও শহরেও করতে পারি অল্প বিস্তর। তো সেরকম আমার একটা ইচ্ছে রইলো যে এরকম ভাবে কোনো একটা এপিসোড করা, যেখানে আমরা একটু হয়তো ভিডিও মাধ্যমেও আসবো আর এই ধরনের জিনিসগুলো দেখবো আর কি।
হ্যাঁ এবার চলো 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 তোমার হ্যাঁ খাবারে যাও। না মানে আমিও এরকম মানে ভার্চুয়াল খাবার না খাইয়ে আর কি, এটা হতেই পারে যে কখনো সত্যি সত্যি এটা হবে। তো যদি সত্যি সত্যি হয় তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে এটা মজার প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে কি চালের ভাত খাবে বলো। কারণ অনেক সময় মেনুর উপর নির্ভর করে চালটা আলাদা হয়। আমরা যেহেতু এতগুলো দেশি চালের ভাত খাই আর কি, দেশি ধানের চাষ করি, বীজ সংরক্ষণ করি। এবার এই প্রশ্নটা কিন্তু মানে কি বলবো, অনেক অবস্থাপন্ন ঘরেও করা সম্ভব নয় যে আজকে কি চালের ভাত খাবে। মানে সেখানে হয়তো বাজারের সরু সরু চাল আসতে পারে, কিন্তু এই যে ধরো আমাদের মধুশাল বা কালিরায় ধানের যে মোটা লাল ভাত, মানে তার স্বাদই আলাদা। এবার সেটা যদি করি তাহলে বাকি খাওয়াটা সেরকম তার সঙ্গে মানানসই করে করার চেষ্টা করি। যেমন গিলে শাক হয় একটু তেতো শাক, কিন্তু শরীরের জন্য খুবই পুষ্টিকর, ভালো বলেন, মানে বৈদ্যরা বলেন আর কি যে এই শাক শরীরের জন্য ভালো। তো গিমে শাক করা হয় আলু সেদ্ধ দিয়ে, হ্যাঁ। আর যদি গিমে শাক হয়, লাল চালের ভাত হয়, তাহলে তার সঙ্গে তুমি পাবে খোসা শুদ্ধ মুসুরির ডাল, কাঁচা আম দিয়ে, গরমকাল কাঁচা আম আছে বললাম গাছে, আর একটা শাক ভাজা তো থাকবেই, কারণ পুকুর পাড়ে এত রকমের শাক, হয়তো একটা শাক ভাজা একটুখানি বড়ি দিয়ে করা হলো। থোড়ের ডালনা, এটা তো ঘরে ঘরে শহরেও খাওয়া হয়, আমরা গরমকালে খুবই খাই থোড়টা। আর ঘরের পেঁয়াজ, ছোট ছোট ধানি লঙ্কা দিয়ে মৌরালা মাছের বেশ ঝাল ঝাল একটা চচ্চড়ি করা যায়। আর শেষে একটা কাঁচা পেঁপের চাটনি। কি দিয়ে চাটনি করব, আমার তো খেজুর নেই, আমসত্ত্ব নেই, কিন্তু কাঁচা পেঁপের চাটনি আমরা মাঝে মাঝেই করি আর কি। আর তুমি যদি বলো যে না আমি মাছ অত ভালোবাসি না, আমি হাঁসের ডিম খাবো, তাহলে আমি একটু সাদা গন্ধেশ্বরী চালের ভাত করব, হ্যাঁ। আর পেঁপে আর নিম পাতা শুক্তো করব। ঘরে তৈরি বড়ি আছে আমাদের, বিউলির ডাল দিয়ে বড়ি তৈরি হয়, সে বড়ি সারা বছরের জন্য রেখে দিই। যে আমার ভেঙে পড়ার কোনো কারণ নেই, যে আমার উচ্ছেটা নেই তো, করলাটা নেই তো, একটুখানি নিম পাতা, কচি নিম পাতা এই সময় গাছে আসে, সেটা ভেজে দিই, পেঁপে দিয়ে চমৎকার শুক্তো হয়। বিউলির ডাল, সেটাও খোসা শুদ্ধ বা জাঁতায় খোসা ছাড়ানো হতে পারে। বিউলির ডাল এই অঞ্চলটাতে খুবই খাওয়া হয়, বিড়ি কলাই বলা হয়। আর পেঁয়াজ পোস্ত বা খোসা শুদ্ধ দেশি আলুর পোস্ত, এটাও খুব বীরভূমের মানে একটা প্রিয় প্রিয় খাবার, গরমকালে সবাই খান। কচুর শাক, এখানে আমরা বীরভূম থেকে হয়তো একটু সরে যাচ্ছি, কিন্তু পুকুর পাড়ের সামনেই আছে। ছোলা দিয়ে কচুর শাক করা যেতে পারে। যদি খুব কপাল ভালো হয় কচুর শাকের সঙ্গে একসঙ্গে কুচু চিংড়ি যদি পাওয়া যায়, তাহলে তো সেটা একটা অসাধারণ দিন, কিন্তু সেটা সবসময় হয় না। ডিমের কষা, হাঁসের ডিমের কষা, তাজা হাঁসের ডিম থাকে ঘরে, আর ওই যে বললাম আম রয়েছে, কাঁচা আমের চাটনি হতে পারে শেষ পাতে। এরকম দু ধরনের কি তিন ধরনের, যদি দেখে মনে হয় যে মাঠে কিছু নেই, কিন্তু এ ধরনের খাবার আমরা খুব সহজেই পাতে আনতে পারি। আচ্ছা, পোস্তটা কি খামার থেকে, খামারের বাইরে থেকে আনতে হয়? হ্যাঁ, পোস্তটা খাবারের বাইরে থেকে আনতে হয়, কারণ পোস্ত চাষ করতে গেলে তো তার পারমিশন লাগে, আর পারমিশন পাওয়া আজকাল কঠিন, বা পারমিশন পেলে পরেও যে পরিমাণে করলে তাহলে আমাকে পোস্ত চাষি হয়ে যেতে হয় আর কি। তো সেই জন্য পোস্তটা কিনেই নি, মানে যেহেতু পোস্ত থেকে আফিম বানানোর ব্যাপারটা আছে, সেই জন্য পোস্তর উপরে বিভিন্ন রকমের বিধিনিষেধ আছে। কিন্তু মোদ্দা কথা যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই যে মরশুমি খাওয়া মানে কষ্টের খাওয়া একদমই নয়। এবার এটা ভাবাই যেতে পারে, অনেকে ভাবতে পারেন যে যাই হোক, এতে আমরা তো আজকাল বাজারে প্রায় সব কিছুই পাচ্ছি সারা বছর, তাহলে এতে অসুবিধে কি? আর মানে আর উল্টো দিক থেকে বললে মানে মরশুমি শাকসবজি ফল খেলে কি সুবিধে? এবার আমরা যদি একটু ভাবি, মানে আমরা সেই ভাবার কাজটাই তো করছি, সেই জন্য আপনাদের মাঝে মাঝে ভাবাবো, এ ব্যাপারে আপনারা আমাদের একদম দাবায় রাখতে পারবেন না। সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আমি বলছি যে ধরুন 80-র দশক থেকে অ্যাকচুয়ালি আমরা যতদূর আমাদের মানে বইপত্র ঘেটে দেখেছি, সেটা হচ্ছে যে 80-র দশক থেকে কোল্ড চেন সাপ্লাই শুরু হলো।
অর্থাৎ মানে ঠান্ডা ঘরে সবকিছু প্রিজার্ভ করে রাখা থাকবে, এরকম একটা ব্যাপার। এবং সেই জন্য অনেক কোল্ড স্টোরেজ বেড়ে গেল মধ্যবিত্ত বাড়িতেও, সেই জন্য মানে ওই সময় বা তারও হয়তো একটু আগে থেকে ফ্রিজ এলো, এবং সেই সময় থেকেই আমরা কিন্তু মরশুমি খাবার কাকে বলে সেই ধারণাটা আস্তে আস্তে আমাদের কমতে থাকলো। যেমন ধরুন গরমকালে কিন্তু মানে ধনেপাতা পাওয়ার কথাই আমাদের নয়, পাহাড় ছাড়া, আর টমেটো নয় কিন্তু পশ্চিমবঙ্গে। হ্যাঁ, কিন্তু আমরা তো এই দুটো ফসল সারা বছর ধরে পেতে অভ্যস্ত হয়ে গেছি। আর এমনকি ধরুন এইগুলোকে ছাড়া আমরা রান্নার কথা অ্যাকচুয়ালি ভাবতেও পারি না। আর একটা মজার কথা কি জানেন তো, যে টমেটো কিন্তু অ্যাকচুয়ালি মানে পর্তুগিজদের সঙ্গে এসছে ষোড়শ শতাব্দীতে আমাদের ভারতবর্ষে। তার আগে কিন্তু ভারতবর্ষের মানুষ টমেটো খেতেনই না, আর 19 শতকের আগে ভারতে তেমন টমেটো খাবার চলও ছিল না। তো টমেটো ধরুন যদি যে টমেটো আবার কখন খাবো কখন খাবো না সেরকম হতে পারে। মানে আমি একটু সচেতন হওয়ার পর যখন আমার রান্নাঘরে এখন একটু টমেটো খাওয়া বন্ধ করে দিয়েছি, আমার মানে সবিতা মানে ভীষণই দুঃখিত, এবং মাঝে মাঝেই ভীষণ কাঁদো কাঁদো গলায় চোখে বলে, দিদি একটু 3-4টে কি আনা যাবে? এই কালকেও আমাকে বলেছে, তখন আমার এত দয়া হয় মানে মায়া হয় ওর উপর, তখন এই অল্প একটু আনাই আর কি। তো যাই হোক, তো যেমন ধরুন এই টমেটো তো সেটা আছেই বিস্মরণের প্রথম ধাপ। এরপরে ধরুন যেমন ফুলকপি, বাঁধাকপি, এগুলো যে শীতের ফসল, কিন্তু সেটাও আমরা ভুলতে চলেছি আর কি। এবারে গরমকালে দেখুন অনায়াসেই বাঁধাকপির তরকারি রান্না হচ্ছে, বিয়ে বাড়িতে পিস পোলাও হচ্ছে, তখনও আমাদের মনে হচ্ছে না যে আরে কড়াইশুঁটি কোথা থেকে এলো। আর চাইনিজ যারা ভালোবাসেন, চাইনিজ রেস্তোরাঁতে যদি যাই, তাহলে তো বিন, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম এগুলো ছাড়া তো রান্না হবেই না। কিন্তু এই যে তোয়াক্কা না করা অপরাজিতা, এইটা তার তো একটা কিছু নিশ্চয়ই একটা কিছু দাম আছে, নয়তো খাদ্যচক্র বলে কিছু হলোই বা কেন? হ্যাঁ, মানে তুমি প্রথমে যে প্রশ্নটা দিয়ে জিজ্ঞেস শুরু করলে আর কি, যে আমরা কেন খাবো, মরশুমি খেয়ে আমাদের লাভটা কি হবে। এবারে এক তো দেখা যাচ্ছে যে আমরা মরশুম না, মানে আজকাল দেশ বিদেশেরও তোয়াক্কা রাখছি না না আমাদের খাবারের ক্ষেত্রে। মানে ব্যাপারটা যেটা হয়েছে, যে বিস্মরণ শব্দটা তুমি ব্যবহার করলে, আমাদের একটা বিস্মরণ হয়েছে যে খাবার কোথা থেকে আসছে এটা না জানলে কিন্তু তার আনুষঙ্গিক কিছু বিপদ আছে। হ্যাঁ, এবারে ধরো এখন অনলাইন বাজারে বড় বড় চেন আছে, রেস্তোরাঁয়, মানে এখন আর আমাদের কাশ্মীর থেকে কন্যাকুমারীও যথেষ্ট নয়। এবার খাবার আসছে বাংলাদেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে, জাপান থেকে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া। আমরা ক্রমশ দূর থেকে দূরে চলে যাচ্ছি, যদিও সব জায়গাতেই আমাদের পায়ের তলায় মাটি আছে, কিন্তু খাবার আসছে বহু বহু দূর থেকে। তেমনি আবার আমাদের দেশের খাবারও চলে যাচ্ছে বহু বহু দূরে। যখন যাচ্ছে তখন কি হচ্ছে, অনেক অনেক কয়লা পুড়িয়ে গুদামগুলোকে ঠান্ডা রাখতে হচ্ছে। যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে খাবার, আগে হয়তো মানে যতটা এমনি ট্রাকে করে যেত তাতেও তেল পুড়ছে, তাতেও ডিজেল পেট্রোল পুড়ছে, কিন্তু এখন আবার রেফ্রিজারেটেড ট্রাক হয়ে যাচ্ছে, তাই না? ঠান্ডা ট্রাক। হ্যাঁ, তাতে আরো বেশি আমাদের ক্ষয় হচ্ছে, আমাদের যে সম্পদ যেগুলো তেল, কয়লা, এগুলো আরো ক্ষয় হচ্ছে। এবার ফসল মানে যখন যেটা মরশুমের, সেটা যখন আমি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছি, তখন কিন্তু তেল বা কয়লা খরচ হচ্ছে না। যেমন এখন আমের সময় আমরা আমটা খেয়ে ফেললাম, আমের জন্য কিন্তু যদি দেখা যায় পশ্চিমবঙ্গে সেভাবে কোল্ড স্টোরেজ মানে অনেক তেল কয়লা পুড়িয়ে কোল্ড স্টোরেজ চালানোর প্রয়োজন হয় না, কারণ এখনো পর্যন্ত আমরা ওটা মরশুমেই খেয়ে আসছি আর কি, তাই না? এবারে অনেক সময় এটাও হচ্ছে যে না জেনে আমরা বিভিন্ন দেশ থেকে প্লেন অথবা জাহাজের চেপে আসা খাবার খাচ্ছি, হাজার হাজার লিটার তেল, এবং তেলের সঙ্গে কিন্তু দূষণ আছে। তেল কিন্তু এমনি এমনি পুড়ছে না, তার সঙ্গে কিন্তু প্রচুর দূষণ হচ্ছে। এইসব খাবার আমাদের কাছে এসে আদৌ পৌঁছতে পারছে তেল পুড়িয়ে এবং দূষণ করে। এবার মৌসুমি ফল, মানে ধরা যাক আমরা কমলা লেবুর কথা যদি বলি, যেটা দার্জিলিং থেকে আসছে সেটা কিন্তু অনেক কম তেল পুড়ছে, সেটা যখন কলকাতায় এসে ঢুকছে, হ্যাঁ, বা বোলপুরে আসছে বা বর্ধমানে আসছে, অনেক কম তেল পুড়ছে।
তার থেকে অনেক অনেক বেশি তেল এবং দূষণ কিন্তু তৈরি করছে নাগপুরের কমলা লেবু। আমরা যখন নাগপুর থেকে খাচ্ছি, মালদার আম খাবেন না মহারাষ্ট্রের মানে ধনেপাতা বারুইপুর থেকে খাবেন, না কাশ্মীরেরটা খাবেন, গাজর শীতে খাবেন না গরমে খাবেন, এসব কথা নিয়ে যদি আপনি ভাবতে শুরু করেন, মানে অর্থাৎ আপনার খাবার কোথা থেকে কত দূর থেকে আসছে এটা যখনই আপনি ভাবছেন, তখন কিন্তু আপনি পরিবেশ নিয়ে ভাবছেন। এবার অনেক ক্ষেত্রে মরশুমি জিনিস যদি মরশুমে না খাওয়া হয়, তাহলে সেগুলো ফ্রিজে রেখে বা ঠান্ডা ঘরে রেখেও বাঁচিয়ে রাখা যাচ্ছে না, সেগুলোকে টিকিয়ে রাখার জন্য কিছু না কিছু বিষাক্ত জিনিস প্রয়োগ করা হচ্ছে, মানে যাচ্ছে না, যাচ্ছে না, কারণ সেটা করাও অসম্ভব হয়ে উঠছে। হয় জিনিসটা মানে কি বলবো অনেক বেশি পরিমাণে রয়েছে, ফলে অতখানি জায়গা পাওয়া যাচ্ছে না, বা কিছু জিনিস আছে যেগুলো ফ্রিজে রাখলে সত্যি ভালো থাকে না, বা কোল্ড স্টোরেজে রাখলে সত্যি ভালো থাকে না। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আপেল। সারা বছর আমাদের বাজার আপেলে ছেয়ে থাকে, যখনই আমরা বাজার যাই তখনই আপেল দেখতে পাই। আপেল কোথায় হয়? পাহাড়ে হয়। হ্যাঁ, আপেল কখন হয়? হেমন্তকালে আপেলের বর্ণনা আমরা সবাই পড়েছি, শুধু ওই সময়টাই বছরে আপেল হয়, প্রচুর হয়, কিন্তু ওই সময়টাই হয়। এবার আপেল টিকিয়ে রাখার জন্য আপেলের উপরে একটা বিষাক্ত মোমের প্রলেপ দেওয়া হচ্ছে। এটা কিন্তু অনেকেই জানেন, দেখেছেন টিভিতে বা ইন্টারনেটে, যে আপেলের গাটা আপনি ছুরি দিয়ে চাঁচলেই দেখবেন মোমের মতন জিনিসটা উঠে আসছে, ওটা মোম, ওটা আর কিছুই নয়, এবং ওটাকে ডুবিয়ে রাখা হচ্ছে। সেইটা ওই প্যারাফিনটা আমরা খাচ্ছি, ওটা আমাদের শরীরে যাচ্ছে, এবং অবশ্যই এগুলো সব কার্সিনোজেনিক, এগুলো থেকে শরীরের বিভিন্ন অন্যান্য রোগ তো হতেই পারে, কিন্তু ক্যান্সারের সঙ্গে এগুলোর যোগ মোটামুটি প্রমাণিত। তো এগুলো কিন্তু আমরা খেতে বাধ্য হয়ে পড়ছি, তাই না? আর অসময়ের টমেটো ধরা যাক, সেটা সব সময়তেই পাকানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক কার্বাইড দিয়ে। কার্বাইড কথাটাও আমরা সবাই শুনেছি, কিন্তু আবারও একটু খুঁজে দেখুন অনলাইন যে কার্বাইডের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক কতটা। হ্যাঁ, এবার যখনই বাজার থেকে টমেটো কিনছি, তখন কিন্তু ওই যে সবকটা টুকটুকে লাল টমেটো, প্রত্যেকটা একরকম দেখতে, কোনোটার গায়ে কোনো দাগ নেই। যখনই আপনি আনছেন তখন জানবেন যে কাঁচা টমেটো গাছ থেকে তুলে একসঙ্গে বিছিয়ে রেখে তার উপরে বিষ প্রয়োগ করা হয়েছে, তার ফলে সবগুলি সমানভাবে লাল হয়ে উঠেছে, তারপরে সেটাকে বাজারে আনা হয়েছে। তো আর এটাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে শীতের শেষে যখন, যেটাকে আমরা দেশি টমেটো বলি, হ্যাঁ, একটু বড়, একটু পাতলা খোসা, সেটা যখন বাজারে আসে, তখন কিন্তু অনাদি তুমিও নিশ্চয়ই খেয়াল করেছো যে সেটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই না? অন্য বাজারের টমেটোর থেকে সেটা পুরোপুরি আলাদা নয় কি? মানে নরম, প্রথম কথা ওই আর কি, যে খসখসে একটা গ্যাচগ্যাচে যে ভাব বাজারি, এখানে যে একটা সে গলে যাওয়া মতন পুরো একটা জিনিস না, ভীষণ, তুমি বুঝতেই পারবে না সেটা টমেটো, মানে কিছু একটা, মানে এত স্মুথ, এত সুন্দর। আর এই তুমি এই যে কথাটা বললে, আমি এ প্রসঙ্গে আর একটা কথা বলি, যে আমার মায়ের একটা এনজিও আছে শান্তিনিকেতনের ওখানে, অন্তরঙ্গ নামে, তো সেখানেও বাগান এখন করা হচ্ছে খাবারের, এবং বাচ্চারা ওখান থেকে তাদের মিড ডে মিল যায় ইত্যাদি। তো সেইখানে অনেক শসা হয়েছে, আর এই মা সেই শসাগুলোর ছবি দিয়েছেন একটা ঝুড়িতে করে, নানাবিধ শসা, এবং সেগুলোর নানান রকম রং, নানান রকম আকার আকৃতি, সবই একদম সেই ঘন সবুজ, এক সাইজের, একরকম দেখতে নয়। তো সেখানে একজন দেখলাম লিখেছেন তার নিচে যে এইগুলো তো বিকৃত কেন, হ্যাঁ, শসাগুলো তো বিকৃত কেন। তো আমার তো একটুখানি নিষ্পিস করছিল যে, আর উনি বেশ মানে বয়স্ক আর কি, মায়ের কোনো বন্ধু স্থানীয় কেউ হবেন, তো সেই জন্য আমি আর মানে একেই তো মানে পাকামো এবং জ্ঞান দেওয়ার ক্ষেত্রে মনে হয় নাম হয়ে গেছে। এই যত আমরা এগুলো বলছি, আমরা নিজেরাও মাঝে মাঝে আলোচনা করি যে মানুষ কি ভাবছেন যে আমরা ভীষণ জ্ঞান দিচ্ছি। তো সেই জন্য আমি ভাবলাম যে আর মানে এই ভুবনডাঙ্গাতেই জ্ঞান দিই, আর মানে সমাজ মাধ্যমে আর দেবো না। তো এইটাই আসলে মানুষ জ্ঞান কেন, আমরা যেটুকু জানি সেটুকু আমরা জানাচ্ছি, এই পর্যন্ত আর কি, ঠাট্টা করলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে একটা আমাদের ধারণা হয়ে গেছে, এবং সেটা মানে আমরা তাকে দোষ দিচ্ছি না, যে এরকমই তো আমাদের একটা কন্ডিশনিং যেটাকে বলা হয় আর কি, যে একটা পার্টিকুলার ধরনের, যে এইগুলোই হচ্ছে ফ্রেশ, এগুলোই হচ্ছে ভালো, এবং মানে এটা যে কত বড় একটা সেই আমাদের কি বলতো, যে মিডসামার নাইটস ড্রিমের মতন আমাদের পাক একটা কেউ চোখের মধ্যে কিছু একটা দিয়ে দিয়েছে আর কি, ম্যাজিক পোশন, আমরা সেই জন্য
অদ্ভুত অন্যরকম একটা চোখে পৃথিবীটাকে দেখে যাচ্ছি, যে কোনটা ঠিক কোনটা ভুল সেই জিনিসটার বোধটা আমাদের সেইটাই তৈরি করছে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে মানে আমাদের এই আলোচনার প্রসঙ্গে ওইটাই হয়তো অনেকে ভাবে যে বাবা তাহলে কি মরশুমি শাকসবজি ফলই আমরা খাবো, আর অন্য কিছু খাবো না। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা দেখো অপরাজিতা, একটা জিনিস কিন্তু ঠিকই, যে আসলে কিন্তু আমরা প্রথম বিশ্বের থেকে অনেক বেশি মরশুমি খাবার খাই, তাই না? একদম একদম, মানে বাংলাদেশে আরো বেশি, বঙ্গদেশ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই অঞ্চলে আরো বেশি। হ্যাঁ, মানে ধরো আমরা তো সত্যিতে গরমকালেই আম জাম কাঁঠাল খাই, আবার সাধারণত কমলা লেবু আমরা শীতেই খাই, আমাদের মতোই কমলা লেবু গরমকালে খেতে ইচ্ছে করে না, বা আমটা আমাদের মানে গরমকালেই খেতে ইচ্ছে করে। আবার এরকমও তো আমরা জানি আমাদের চল আছে যে ধরো মানে মরশুমে সস্তায় কিনে নানা বছরে যাতে সারা বছরে যাতে সেটা খাওয়া যায় নানাভাবে, সেই জন্য আমরা বাড়িতে ধরো আম জাম আচার সস এসব তৈরি করে রাখি। সেটা এখনো কিন্তু আমরা রাখি, অনেকেই রাখেন। বা এমন স্বয়ং মানে ওরকম সেলফ হেল্প গ্রুপ বা ওরকম অনেক জায়গা আছে যারা এগুলো করেন আর অন্যরা কেনেন, মানে সেগুলো সবই লোকাল আচার সস ইত্যাদি বানানো তো হয়ই। আর সেই জন্য এগুলোও তো এক ধরনের সংরক্ষণ, এবং প্রয়োজন মতো আমরা সারা বছর সেটা ব্যবহার করতে পারি। আর যেহেতু এখন আমাদের বেশিরভাগ ঘরে ফ্রিজ আছে, সেই জন্য হয়তো আমরা মানে সেগুলোকে রেখেও দিতে পারি। যদিও আমাদের আরেকটু শিখতে হবে অপরাজিতা, যে রাসায়নিক ছাড়া আমরা কিভাবে খাবার সংরক্ষণ করব। মানে এখানে তুমি যেহেতু টমেটোর কথাটা বলছিলে, আমিও ছোট্ট করে একটু বলে নি যে টমেটো কিন্তু বিশেষ করে শীতের শেষে যে মানে পর্যাপ্ত পরিমাণে দেশি সুন্দর টমেটো গুলো আসে, সেগুলো ঘরে সারা বছর ঘরে রেখে দেওয়ার নানান উপায় আছে। জানি না ভবিষ্যতে কখনো এগুলো নিয়ে আলোচনা করার সুযোগ হবে নাকি, কিন্তু মানে এই জিনিসটা টমেটো বিশেষ করে, আমরা যেমন টমেটো তো কিনে খাই না, কিন্তু সারা বছর আমরা টমেটোটা এমন ভাবে রাখি যাতে রান্নার প্রয়োজনে, স্যালাড খাওয়া যাবে না কিন্তু রান্নার প্রয়োজনে টমেটো আমাদের বাড়িতে মোটামুটি সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর এগুলো না মানে বিভিন্ন মানুষ করেন। আমি ভেবেই রেখেছিলাম যে এখানে মানে ইউটিউবে একটা চমৎকার ভিডিও আছে, সেটার কথা তুলছি এই কারণে যে আমরা তো মানে আমাদের দেশের কথা বলছি, আবার এটাও বললাম যে প্রথম বিশ্বে অনেক মানুষ বেশি আর কি মৌসুমের বাইরে খাবার ওরা খান। এই দুটো কথা সত্যি হওয়া সত্ত্বেও মানে পৃথিবীর সর্বত্রই কিন্তু এখন ধীরে ধীরে একটা হাওয়া বদলানো আমরা দেখতে পাচ্ছি। আর এই যে ভিডিওটার কথা বলছি, এটা আমরা লিংক দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে পডকাস্টের। এটা দেখলে আপনারা দেখতে পাবেন যে একটা ছোট পরিবার, ওরা কিন্তু থাকে একদম প্রথম বিশ্বের মানে একেবারে কেন্দ্রবিন্দুতে যাকে বলে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়, একদম শহরের মাঝখানে, চারদিকে হাইওয়ে, তার মাঝখানে ওদের একটা ছোট বাগান আছে। হ্যাঁ, সেই বাগানটা কিন্তু খাদ্যের বাগান। আর ওরা মানে এত খাদ্য ওই ছোট্ট জায়গাটাতে উৎপন্ন করে যে ওরা যা খায় সেটা ওখান থেকেই আসে, ওদের বেশিরভাগ শাকসবজি ফল ওখান থেকে আসে। ওরাও কিন্তু প্রচুর খাবার সংরক্ষণ করে রাখে। হ্যাঁ, মানে ওরা যখন দেখাচ্ছেন যে ওদের রান্নাঘরে কি কি রয়েছে, যেগুলো যেগুলো মরশুমে অতিরিক্ত উৎপন্ন হচ্ছে সেগুলো সংরক্ষণ হয়ে যাচ্ছে যাতে পরবর্তীকালে বছরের অন্য সময় সেগুলো খাওয়া যায়। আর বিক্রি করছেন কিছু কিছু মানে কি বলবো, যেগুলো বিশেষ কিছু ফসল বা সুগন্ধি পাতা এই ধরনের জিনিসগুলো, হার্ব টার্ব গুলো ওনারা বিক্রি করছেন, শেফরা এসে ওদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এবার টিভির তরফ থেকে একজন সাক্ষাৎকার নিচ্ছেন, তো তিনি জিজ্ঞেস করছেন যে মরশুমে যদি কোনো একটা সবজি না হয় তাহলে আপনারা কি করেন, মানে সেটা যদি আপনাদের খেতে ইচ্ছে করে তাহলে আপনারা কি করেন। তখন ওদের একদম সোজা সাপটা উত্তর যে আমরা সেটা খাই না, আমরা খাই না। হ্যাঁ, মানে এই যে ধরো তোমার সঙ্গে যে আগে আমি মেনুগুলো নিয়ে কথা বললাম, সেটা কিন্তু আমাদের খামারের আকালের মেনু আর কি, মানে যখন আকাশে বৃষ্টি নেই, পুকুরে জল নেই, সব খা খা করছে, রোদ্দুরে সব জ্বলে গেছে, তখনকার মেনুটা আমি বললাম। কিন্তু যদি তুমি শীতকালে আসো, যদি তুমি বর্ষার শেষে আসো, যখন ভাষাভাষী অবস্থা, সত্যি মানে আমাদের ছোট্ট খামার কিন্তু এত খাবার আমরা পাই এখান থেকে, তাহলে বোঝা যাচ্ছে এর মধ্যে কিন্তু কোনো
ত্যাগ নেই, মানে এর মধ্যে কোনো কৃচ্ছ সাধন নেই, এর মধ্যে বরং মজা আছে, আনন্দ আছে, যে আচ্ছা এই মৌসুমে তাহলে কি খাই, কি কি এই মৌসুমের খাবার, কি করে খুঁজে খুঁজে একটা মেনু সাজাই, কি করে হয়তো রোজ একটু মাথা ঘামাতে হবে, কিন্তু এর মধ্যে কিন্তু বিভিন্ন মজা আছে, বিভিন্ন নতুন জিনিস লুকিয়ে আছে, বেশ চমৎকার চমৎকার চ্যালেঞ্জ আছে, যেগুলো কিন্তু শেষ পর্যন্ত মানে এই জৈব খাবার পরিবেশ রক্ষার কিন্তু ভালো দিকটা হচ্ছে যে সবকিছু এসে একটা খাবার টেবিলে শেষ হয়। এর চাইতে ভালো কি হতে পারে বলো তো? হ্যাঁ, সেটাই মানে ওই যে তুমি বললে না যে কোনো ত্যাগ নেই, মানে কোনো কৃচ্ছ সাধন নেই আর কি, কিন্তু একটা কোনো সৃষ্টির একটা ব্যাপার আছে। আর মানে ধরো ওইটাই আর কি, যে ধরো এমনিতেই ধরো বাজারেও যারা আমরা যদি খুঁজি, তাহলে গরমে বলা হয় যে কিছু পাওয়া যায় না কেন, কিন্তু বঙ্গদেশে ধরো তুমি কুমড়ো, পুঁই শাক, তারপরে এমনি অচাষকৃত শাক, তারপরে পটল, ঝিঙে, চিচিঙ্গে, বেগুন, বরবটি, ঢেঁড়স, উচ্ছে, করলা, কচু, এবার তার সঙ্গে ধরো এঁচড়, কাঁচা পেঁপে, এগুলো তো পাওয়া তো যাই। হ্যাঁ, এছাড়া শীতে তো আমরা জানি শিম আছে, নানান কপি আছে, ধনেপাতা, টমেটো, গাজর, বিনস, বিট, পালং, মূলো, এসব আছে। আর সারা বছর ধরে তুমি পেঁপেও পাবে, থোড়ও পাবে, মোচাও পাবে, বেগুনও পাবে, লাউ, কুমড়ো সারা বছর তুমি পাবেই। এইবার ধরো এটাও তো ঠিক যে আমরা এত চারদিকে জলের কি সংকট, আমাদের শহর মানে এক একটা বড় বড় শহর, মানে ব্যাঙ্গালোর বলো, দিল্লি বলো, বম্বে বলো, মানে সব কিছু একদম কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরা খুব ভালোভাবে জানি। এবারে মরশুমি যে খাবার খাওয়া, তাতে কিন্তু অনেকটা জলও বাঁচে, কারণ মরশুমের বাইরে চাষ করতে গেলে কিন্তু তাতে অতিরিক্ত জল লাগে। তাই মানে আমরা যদি, মানে এটা অদ্ভুত মনে হতে পারে যে আচ্ছা আমাদের ভাতের পাতে কি আছে সেইটুকুনিও যদি খেয়াল করি, আর সেটা কত দূর থেকে আসছে সেটাও যদি একটু ভাবি, তাহলেই কিন্তু আমরা পরিবেশটাকে অনেকটা বদলে দিতে পারি এবং দূষণও কমাতে পারি। হ্যাঁ, মানে তুমি যেটা বলছো এটার সঙ্গে আমি একটা ছোট্ট জিনিস যোগ করি, সেটা হলো যে অনেক সময় দেখবে যে পাশাপাশি দুটো ছবি দেওয়া হয়, যে একটা রুক্ষ ধূসর প্রান্তর, জল নেই, মাটি ফেটে গেছে, আর আরেকটা হচ্ছে শহরে কেউ জলের কলটা খুলে দিয়ে দাঁত মাজছে, এবং এটা অনেকে বলতে ভালোবাসেন যে এই যে আমরা জল নষ্ট করছি, কিন্তু এর চাইতে অনেক বেশি জল, মানে আমরা বাড়িতে যত ইচ্ছে জল নষ্ট করেও যতটা জল নষ্ট করতে পারবো, তার থেকে কিন্তু চাষে এবং মৌসুমী খাদ্য না খাওয়ার জন্য অনেক অনেক বেশি জল খরচ হচ্ছে। ফলে জল যদি আমরা সত্যি বাঁচাতে চাই, তাহলে হ্যাঁ অবশ্যই দাঁত মাজার সময় কলটা বন্ধ করুন, কিন্তু সঙ্গে সঙ্গে ভাতে পাতে কি আসছে সেটা নিয়েও কিন্তু একটুখানি ভাবতে হবে। আর তুমি যেটা বললে যে এটা কিন্তু জড়িয়ে যাচ্ছে বড় বড় পরিবেশ সংক্রান্ত যে মানে সমস্যাগুলো আমাদের সামনে উঠে আসছে, জলের অভাব, দূষণের বাড়াবাড়ি, এগুলোর সঙ্গে কিন্তু এগুলো জড়িয়ে আসছে। এবারে মানে একদম আমরা শেষে চলে এসেছি। না তুমি কিছু বলছিলে? মানে আমি জাস্ট একটা, হ্যাঁ না আমি মানে ধরো এবারে অনেকেই বলতেই পারেন যে শুনুন আপনি আবার সেই জ্ঞান দেবেন না, আর এগুলো তো আমরা জানি, এসব দূষণ কমাতে হবে, জল করতে হবে, তার জন্য এবারে যে এত বড় বড় গাছ কেটে এত বড় বড় হাইওয়ে বানানো হলো, এত সড়ক যোজনা হলো, তাহলে এগুলো কিসের জন্য হলো? এইভাবে দূর দূর থেকে সবকিছু আনা যাতে যায় সহজে, তার জন্যই তো হলো। আর এখন আপনি বলছেন যে দূর থেকে সব আনাবেন না টানাবেন না, তা না হলে জিডিপিটা বাড়বে কি করে, মানে প্রগতি হবে কি করে, এটাও তো বলতে পারেন মানুষ। চোখের সামনে তো এগুলোই দৃষ্টান্ত, তো সেটাই আর কি। হ্যাঁ, আসলে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ধীরে ধীরে আমরা কোনটাকে প্রগতি বলবো আর কোনটাকে বলবো না, সেই আলোচনায় আমাদেরকে ঢুকতেই হচ্ছে। আর সেই জন্য আমরা ভাবছি যে আগামী পর্বগুলোতে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটু প্রগতি নিয়ে কথা বলবো, যে আমরা প্রগতি বলতে বর্তমানে পরিবেশের এই পরিস্থিতিতে কাকে আমরা প্রগতি বলবো, আমরা এই আলোচনায় আসবো। আর আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন, থাকবেন, আপনাদের সঙ্গে আলাপ হচ্ছে, কথা হচ্ছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের লিঙ্কগুলোতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের জানাতে থাকবেন যে আমাদের পডকাস্ট আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে, আবার কথা হচ্ছে। হ্যাঁ, দেখা হবে।